আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে রাতের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। রাষ্ট্রের সাংবিধানিক সংস্কারের জন্য ৬ জনকে প্রধান করে ৬টি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের ১ মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কারের গুরু দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে দিয়ে দর্শকের গ্যালারিতে বসে না থেকে সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি। বলেন, একটি নতুন জনপ্রশাসন কাঠামো দাঁড় করানো সরকারের প্রথম মাসের বড় অর্জন। তৈরি পোশাক খাতের সংকট নিরসনে মালিক শ্রমিক উভয় পক্ষের সাথে আলোচনা করা হবে জানিয়ে কারখানা খোলা রেখে অর্থনীতির চাকা সচল রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। মুকসিমুল হাসানের রিপোর্ট। তাদের চোখের দৃষ্টি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ১৫ বছরের স্বৈর শাসনের অবসানের পর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার শপথ নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সরকারের ১ মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জুলাই আগস্টের অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে হতাহতদের পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতার কথা জানান প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানে সকল শহীদের পরিবারকে পুনর্বাসন করা হবে। সকল আহত শিক্ষার্থী, শ্রমিক, জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। এ সময় ডক্টর ইউনূস বলেন, গত ১৬ বছর মানুষ তাদের যৌক্তিক দাবি সরকারের কাছে জানাতে পারেনি, তাই একের পর এক আন্দোলন চলছে। আর এক্ষেত্রে সরকারের উপর ভরসা রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আমি কথা দিচ্ছি, আপনাদের ন্যায্য আবেদনের কথা আমরা ভুলে যাব না। আমরা সকল অন্যায়ের প্রতিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের দায়িত্বকালে যথাসম্ভব সব সমস্যার সমাধানের চেষ্টা করব। গত ১.৫ দশকের দুঃশাসন এবং দুর্নীতির চিত্র তুলে ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, সব অন্যায়ের বিচার হবে। দ্রব্যমূল্য এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করছে তার সরকার। প্রাতিষ্ঠানিক কাঠামো প্রায় ধ্বংসপ্রাপ্ত। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে। আমরা এই অর্থনীতিতে প্রাণ সঞ্চারের চেষ্টা করছি, আমাদের উদ্যোগে সাড়াও পাচ্ছি। ঠিক এই সময়ে আমাদের শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাক, অকার্যকর হয়ে যাক, এটা আমাদের অর্থনীতিতে বিরাট আঘাত পড়বে। সেটা কিছুতেই আমাদের কাম্য হতে পারে না। শ্রমিক মালিক উভয়ের পক্ষে আলোচনা করে এসব সমস্যার সমাধান আমরা অবশ্যই বের করব। আপনারা কারখানা খোলা রাখুন, অর্থনীতির চাকা সচল রাখুন। ভারত এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের সাথে বাংলাদেশ সুসম্পর্ক রাখতে চায় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। জানান, গত ১ মাসে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সাফল্য একটি নতুন জনপ্রশাসন কাঠামো দাঁড় করানো। সংস্কারের জন্য এরই মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে সরকার। আমরা প্রাথমিকভাবে ৬টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন জনাব সরফরাজ চৌধুরী। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মুমিনুর রহমান। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব আব্দুল মুহিত চৌধুরী। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর শাহদিন মালিক। এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। সংবাদ মাধ্যমে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সাইবার সিকিউরিটি সহ সব হয়রানিমূলক আইন বাতিল এবং প্রয়োজনীয় সংস্কার করা হবে। তাদের সততা। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের স্বাধীনতা। ৫৯ জেলায় ডিসি নিয়োগকে কেন্দ্র করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সৃষ্ট বিশৃঙ্খলা তদন্তের ১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। এছাড়া প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ৮ জন ডিসির নিয়োগ বাতিল এবং ৪ জনের জেলা বদল করা হয়েছে। তবে ৫৯ ডিসি নিয়োগে বাতিলের দাবি জানিয়েছেন আন্দোলনরত উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন রোকন উদ্দিন। সোমবার ২৫ জেলা আর মঙ্গলবার ৩৪ জেলায় প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তার পরপরই মঙ্গলবার বিকেলে নিজেদের বঞ্চিত ও যোগ্য দাবি করে অসন্তোষ জানান উপসচিব পদমর্যাদার অন্তত ৫০-৬০ জন কর্মকর্তা। বুধবার সকালেও নিজেদের মধ্যে বৈঠক করে ক্ষোভের কথা জানিয়েছেন জেলা প্রশাসক প্রত্যাশী উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তারা। আমাদের দাবি এই প্রজ্ঞাপন দুটি যে হয়েছে এটা
বাতিল করে দিয়ে সততা, মেধা এবং দক্ষতার যোগ্যতার ভিত্তিতে নতুন করে পদায়ন করা। পরে দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সচিব সাংবাদিকদের জানান 2 দিনে 59 জেলায় জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হলেও 8 জেলা প্রশাসকের নিয়োগ আদেশ বাতিল ও 4 জেলায় রদবদল করা হয়েছে। বলেন, বিশৃঙ্খলা তদন্তে গঠন করা হয়েছে কমিটি। কারণ জানার জন্য 1 পারসন কমিটি, আমরা বলি 1 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছে, হেডেড বাই সিনিয়র সেক্রেটারি, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এবং এটা টিওআরে বলা হয়েছে 7 কর্মদিবসের মধ্যে এইটার প্রতিবেদন রিপোর্ট সুপারিশও দাখিল করতে হবে। 8টা ইন্ডিপেন্ডেন্ট জেলা ডিসিকে উইথড্র করে নিয়েছে, সে যে পোস্টিংয়ে ছিল ওখানেই থাকবে। 4 জনকে জেলা অদল বদল করেছি। আপনারা জানেন এটা যেটাই করতে হয় চিফ অ্যাডভাইজারের অনুমোদন নিতে হয়, এর মধ্যে থেকেই দিব ইনশাল্লাহ। ভেরি স্ট্রং। 8 জন ডিসি শর্টেস্টলি ম্যাক্সিমাম 3 দিন। যদিও তার বক্তব্যের পরপরই আবার জনপ্রশাসন সচিবের কাছে যান আন্দোলনরত উপসচিবদের অনেকে। আমরা বলেছি অনতিবিলম্বে, যেহেতু এই প্রক্রিয়াটা একটি জটিল প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটা ডিসপিউটেড, এই সুতরাং যত দ্রুত সম্ভব মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলে এই দুটি যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেই দুটি প্রজ্ঞাপন বাতিল করতে হবে। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব তিনি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমাদের যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্ট তিনি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর পৌঁছাবেন। আর মঙ্গলবারের বিশৃঙ্খলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান বলেন, সবাইকে ধীরে ধীরে যোগ্য স্থানে পদায়ন করা হবে। সকল ডেপুটি সেক্রেটারি ডিসি হয় কিনা? হয়, সম্ভব। কমপক্ষে 1000 ডেপুটি সেক্রেটারি থেকে 64 জন ডিসি হয়। যাওয়ার আগে যদি আপনি প্রি কনসেপ্ট বলেন যে এদের সবাই স্বৈরাচারের আমলের বেনিফিশিয়ারি, উপকারভোগী, তাহলে ডিসি আমরা কোথায় পাবো? একটা হাই পাওয়ার্ড কমিটি, যেটা বিধিবদ্ধ কমিটি, কয়েকজন সচিবের নেতৃত্বে এবং আমলাতন্ত্রের শীর্ষ ব্যক্তি ক্যাবিনেট সেক্রেটারির নেতৃত্বে গঠিত, তারা যাচাই বাছাই করে দেখেছে যে বেস্ট বা টপ স্কোরার যারা, তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রাথমিক হিসেবে গণ অভ্যুত্থানে 700-র বেশি নিহত ও প্রায় 19,000 আহত হয়েছেন। তবে সঠিক তথ্য জানতে একজন সাবেক সচিবের নেতৃত্বে কমিটি করা হয়েছে বলেও জানান তিনি। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের বিদায় গণতান্ত্রিক লড়াইয়ের একাংশ অর্জিত হয়েছে, ভোটের অধিকার অর্জন এখনো বাকি। স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো চক্রান্ত করছে মন্তব্য করে তিনি বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে নানা অপকর্ম করছে তারা। টাঙ্গাইলের জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। মোহাম্মদ হোসেনকে সাথে নিয়ে ইমরুল হাসানের রিপোর্ট। সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির এই সমাবেশ। যোগ দেন আশপাশের অঞ্চল থেকে দলের লাখো কর্মী সমর্থক। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। গণ অভ্যুত্থানে অর্জিত বিজয়কে সুসংহত করতে জনগণের সরকার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। যে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করেছি আমরা, এই বিদায়ের মাধ্যমে আমরা গণতান্ত্রিক যে বিজয় তার একটি অংশ আমরা অর্জন করেছি। কিন্তু আমাদের যে মূল লক্ষ্য জনগণের ভোট, শেখ হাসিনার ভোট নয়, স্বৈরাচার এরশাদের ভোট নয়। যেই ভোট যুদ্ধের জন্য, যে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য বিএনপি জনগণকে সাথে নিয়ে বছরের পর বছর আন্দোলন সংগ্রাম করেছে, আমাদের সেই লক্ষ্য অর্জন করতে হবে। বিএনপির নাম ব্যবহার করে আওয়ামী লীগ চক্রান্ত করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে। তারা আপনাদের এই প্রিয় দল, বাংলাদেশের মানুষের প্রিয় দল, এই দলের নাম ব্যবহার করে অনেকে বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। পরিষ্কারভাবে আমি জানিয়ে দিতে চাই, এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষ এবং শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রকৃত সৈনিক যারা, তারা এই ব্যাপারে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে এবং যে কোনোভাবেই এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব তারা দিবে। ক্ষমতায় গেলে খাল খনন কর্মসূচি পুনরায় চালু এবং উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি চালুর প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সে কারণেই আজকে ৮,০০০ কিলোমিটার দূরে থাকলেও আপনাদের থেকে আমার মন পড়ে আছে বাংলাদেশে, বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে। আমি চেষ্টা করছি বাংলাদেশের কোন অঞ্চলে কোন সম্ভাবনা আছে, যেই সম্ভাবনাকে কাজে লাগালে, যেই সম্ভাবনার দ্বারকে উন্মোচন করতে পারলে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। জনগণই বিএনপির রাজনীতির মূল শক্তি বলেও মন্তব্য করেন তারেক রহমান। গোপালপুর বলেন, মধুপুর বলেন। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করবে না বিএনপি। নির্বাচন কমিশন গঠন সহ প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আয়োজন করতে দলটি সরকারকে সহায়তা করবে। এদিকে আগামী সপ্তাহে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা এসব তথ্য জানান। রিপোর্টে আরও জানাচ্ছেন কায়কোবাদ মাহমুদ। ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নার্দিয়া সিমসন বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর গণমাধ্যমের সাথে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা সমস্যা, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এই প্রেক্ষাপটে বর্তমান প্রশ্নের জবাবে বলেন, সরকারকে নির্বাচন আয়োজনে সহায়তা করবে বিএনপি। একটা সময় দিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি সরকার সফলভাবে তাদের কাজগুলো করুক এবং যত তাড়াতাড়ি সম্ভব, যেমন নির্বাচন কমিশন চলে গেছে, নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন প্রক্রিয়ার কাজটা শুরু হতে হবে। তা আমি নিশ্চিত শেখ হাসিনা তারা খুব দ্রুত করবে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। গণতন্ত্র উদ্ধার করতে যে যারা শাহাদত বরণ করেছেন, আমরা তাদেরকে স্মরণ করব। 14 তারিখে বিকেল 3টা থেকে বিকেল 5টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে সেটি অনুষ্ঠিত হবে। আর গণতন্ত্রের সমাবেশ হবে বিএনপির 15 তারিখে। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ ভূমিকার কারণে দেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনার সরকারকে বিতাড়িত করতে পেরেছে। তবে এই আন্দোলন শুধু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নয়, বরং রাষ্ট্রের অপব্যবস্থার বিরুদ্ধেও ছিল। আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে হটানো গেলেও তাদের সাঙ্গপাঙ্গরা এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ তার। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 16 বছরে শেখ হাসিনা কতজনকে হত্যা করেছে, কতজনকে গুম করেছে তার হিসেব নেই। তাই দ্রুততম সময়ের মধ্যে ফ্যাসিস্ট হাসিনার বিচার দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। নাটোরের সমাবেশে এসব কথা বলেন তিনি। এছাড়া লালমনিরহাটের সমাবেশে সমন্বয়করা বলেন, ছাত্র জনতা একত্রিত হয়ে যেভাবে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছে, ঠিক তেমনিভাবে রাষ্ট্র সংস্কারেও তারা ঐক্যবদ্ধ থাকবে। শিল্পাঞ্চল আশুলিয়ায় অসন্তোষ দেখা দেওয়া গার্মেন্টস কারখানার শ্রমিকদের বেতন আগামীকালের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। একই সাথে শনিবারের মধ্যে সব গার্মেন্টস খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। শ্রমিক অসন্তোষ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা জানান। টানা কয়েকদিনের অসন্তোষের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে 45টি পোশাক কারখানা। একই সাথে আজ ছুটি ঘোষণা করা হয়েছে আরও 25টি কারখানায়। বেতনের দাবিতে সকাল থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা অবস্থান নেন নবীনগর কালিয়াকৈর মহাসড়কের চক্রবর্তী এলাকায়। এর ফলে বন্ধ হয়ে যায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল। মহাসড়ক জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। শ্রমিকদের যেই বকেয়া বেতন ভাতা আছে সেটাও অবিলম্বে পরিশোধ করতে হবে এবং সেটা পরিশোধের লক্ষ্যে আমরাও আগামী শনিবার বিজেএমএর সাথে বসবো। একটি প্রতিষ্ঠানকে ঘিরে আজকে যেই আনরেস্ট সেটা অনেক বড় আকার ধারণ করেছে। সেই প্রতিষ্ঠানকে দ্রুত ঋণ দেওয়ার মাধ্যমে যেন শ্রমিকদের বেতনটা দেওয়া হয়, সেটা আজ রাত অথবা কালকের মধ্যেই শ্রমিকদের কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা রাখছি। ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যে আনরেস্টটা হয় শ্রম অঞ্চলে, যেই সন্ত্রাস কার্যক্রম হয় সেগুলো আর না থাকে এবং কিন্তু তাৎক্ষণিকভাবে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যারা সন্ত্রাস করার চেষ্টা করছে তাদের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর অবস্থানে ইতিমধ্যেই গিয়েছে এবং সামনে এটা অব্যাহত থাকবে। সদ্য নিয়োগ পাওয়া তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শান নেওয়াজ পারভেজের নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাসের কর্মকর্তা কর্মচারীরা।
বিকেলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে প্রায় 3 ঘন্টা বৈঠক করেন তিতাস কর্মকর্তা-কর্মচারীরা। বৈঠকে কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন। তবে আগামীকাল জ্বালানি উপদেষ্টার সাথে বৈঠক করে তাদের দাবি দেওয়ার কথা তুলে ধরবেন বলে জানান সংস্থাটির মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন। এর আগে সকালে কারওয়ান বাজারের তিতাস গ্যাস কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। এরপর প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে এক ব্রিফিংয়ে নতুন নিয়োগ পাওয়া এমডি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সিন্ডিকেটের সদস্য এমন অভিযোগ করে তার নিয়োগ বাতিলের দাবি করেন তারা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমান। এফবিসিসিআই সভাপতি পদ থেকে মাহবুবুল আলমের পদত্যাগের পর নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয় নিয়োগকৃত প্রশাসক 120 দিনের মধ্যে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সব আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।